আমরা ছিলাম হোটেল মেঘালয়ে। খুবই অল্প খরচে এই হোটেলটিতে আমরা ছিলাম। আমরা এখন বেরিয়ে যাব জাফলংয়ের চারদিকের সৌন্দর্যগুলো একে একে দেখতে। আমরা রাতে এই হোটেলটিতে একটি রুম বুক করে থেকেছিলাম। এখন আমরা রুমটি চেক আউট করে বেরিয়ে যাচ্ছি জাফলংয়ের অপরূপ সৌন্দর্য দেখতে। এই হলো জাফলং শহর। জাফলং শহর থেকে একটি অটো দিয়ে আমরা চলে যাচ্ছি জাফলং স্পটে। আমরা সারাদিন ওখানে ঘুরবো, দেখবো প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আমরা চলে এসেছি জাফলংয়ে। এখন আমরা এই বর্ডার গার্ড পেরিয়ে, বিজিবি ক্যাম্প পেরিয়ে আরো ভিতরে ঢুকে যাব। জাফলংয়ে পাহাড়ের কাছে কাছে এরকম বাড়িঘর দেখতে খুবই সুন্দর লাগতেছে, মনোমুগ্ধকর। আমরা এখন নিচে নেমে যাচ্ছি, তাই না? এটা কি বাংলাদেশের শেষ সীমানা? এই যে সীমানা, সীমানা প্রাচীর ইন্ডিয়া শিলপাটা ভাই। শিল্পটা এরকম সিঁড়ি পেরিয়ে আমরা ধাপে ধাপে অনেক নিচে নেমে যাচ্ছি। অনেক নিচে নামতে ওঠা সম্ভব না, তাই উঠতে গেলে কষ্ট হবে। কষ্ট, বিরাট কষ্ট। যাই হোক, কষ্ট হলেও আমাদের ঘুরতে অনেক মজা লাগবে। ঘোরা মানেই তো একটু কষ্ট, তাই না? জার্নি মানেই কষ্ট। খুব আরাম, অনেক সুন্দর ভিউ এখানে। গামছা কি লাগবে? পাহাড়ের ভাজে ভাজে কাছে কাছে এই বাড়িগুলো এতই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে গিয়ে ওখানে এক রাত থাকি না। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। দাদা, ঢুকে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ওই বাড়িগুলো খুব সুন্দর লাগছে, চাইনাদের মতো বাড়ি করছে। ওখানে কি থাকবেন নাকি একটা রুম ভাড়া নেবেন? ওখানে যেতে চান? বাড়ি করতে চান না রুম ভাড়া নিতে চান? বাড়ি করা তো আর সম্ভব হবে না। হ্যাঁ, এক রাত থাকা যাবে। হ্যাঁ। ওটা কি ইন্ডিয়া? বাড়িঘরগুলো কি ইন্ডিয়ার? বাড়িঘরগুলো সবগুলোই ইন্ডিয়ার বাড়ি, মেঘালয় রাজ্যের। বিশাল পাহাড়ের কাছে কাছে বাড়িঘর। পাহাড়ের এই পাশটাতে আমাদের জাফলং, আর এই পুরো পাহাড়টা জুড়েই সব ঘনবসতি অথবা জনবসতি হলো ইন্ডিয়ার। মানে পাহাড়গুলোই ইন্ডিয়ার মালিকানাধীন। আমাদের আসলে কিছুই নাই, আমরা শুধু এই পাশ থেকে দেখতেই পারি। আচ্ছা, আমরা যখন মেঘালয় যাব তখন কি এই বাড়িঘরগুলো আমরা দেখতে পাবো? এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব। এই তামাবিল দিকে, এই দিক দিয়ে ওই তামাবিল বর্ডার দিয়ে ঢুকে তামাবিল, এই যে একটু তামাবিল থেকে এই দিক দিয়ে আসবো। এই যে ঝুলন্ত ব্রিজ পার হইয়া তারপরে আমরা চলে। ইচ্ছে তো হইতেছে এখনই চলে যায়। এখন গেলে কি বিজিবি গুলি করবে? অবশ্যই
আমরা এখন আরও নিচে নেমে যাচ্ছি। নিচে নামতেছি আর নামতেছি, অনেক নিচে নেমে যাচ্ছি। ওঠার সময় নিচে নামতে তো আরামই লাগতেছে, ওঠার সময় মনে হয় অনেক কষ্ট হবে। যে এই সিঁড়িগুলো বাজে বাজে এক স্টেপ করে নিচে নেমে যাচ্ছে সব। রেহান, জি ভাই, আমরা আর কত নিচে নামবো? আমরা আরো অনেক নিচে নামবো, নিচে নামতেই থাকবো? নিচে নামতে থাকবো। যেহেতু নামলাম এর থেকে আরো 2 আছে। তাই ওঠার সময় কেমন লাগবে? ওঠার সময় আমরা ওই দিক দিয়ে উঠবো, বেশি একটা কষ্ট হবে না। বেশি একটা কষ্ট হবে না? আরেক সাইড দে। আরেক সাইড যাক, আশ্বাস পাইলাম। এখন আমরা আরও খাড়া সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছি, অনেক নিচে, এটা অনেক খাড়া। এ দাদা, কি আপনি ওঠার সময় কি এই বুড়ি নিয়ে কিভাবে উঠবেন? ক্লান্ত হবেন না? খুব কষ্ট হবে মনে হচ্ছে। কষ্ট হবে, নামার সময় এতটা কষ্ট হচ্ছে না, তাই না? এরকম এঁকে বেঁকে সিঁড়ি নেমে গেছে অনেক দূর, আমাদের অনেক নিচে নামতে হচ্ছে, অনেক নিচে। এই যে আমাদের পিছে হুজুররা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতেছে, কারণ অনেক নিচে, যে কোনো সময় স্লিপ খেয়ে পড়ার সম্ভাবনা আছে। নদীতে নামা কেন নিষেধ? প্রতি বছরই কয়েকজন লোক মারা যায় পানিতে ডুবে। কোন নদীতে? ওই যে দেখা যাচ্ছে যে জলাশয়, এই ছোট নদীতে মানুষ মারা যায়। অনেক লোক মারা গেছে। এর কারণ কি? অনেক গভীর নাকি? গভীর না, পানির স্রোত অনেক, পাহাড় থেকে সরাসরি নাই আসতেছে, তো এটা ও স্রোত অনেক। স্রোতের জন্য সমস্যা হয়, অনেকে দম আটকে মারা যায় না। আমরা শুধু নামতেই আছি, আর যে কত নামবো। এই ভাঙতে টাকা থাকলে দে। তো নেমে গেলেন, কেমন লাগছে ভিউটা? ভালো লাগছে, ভিউটা খুব সুন্দর, অনেক সুন্দর। মেঘালয়ের পাহাড়গুলো অনেক সুন্দর, তাই না? পাহাড়ের আসলে ছড়াছড়ি, একটার পরে একটা পাহাড়, বড় পাহাড়, আল্লাহর অপরূপ সৃষ্টি। পাহাড় দিয়ে নাকি সৃষ্টিকর্তা এই পৃথিবীটাকে স্থির করে রাখছে, এটা কি সত্য? তাই তো মনে হয়। এরকমই শুনেছি আমরা, জ্ঞানীগুণীরা বলে। ঝুলন্ত পাথর, ঝুলন্ত পাথর, এটা শূন্যের উপরে। ওই যে দেখতেছেন ঝুলন্ত পাথর, চলেন ওই ঝুলন্ত পাথরটা। কোথায়, কত দূরে? এই তো সামনে ওই যে একটা পাথর দেখা যাচ্ছে, ওইটা পাথরটা হলো ঝুলন্ত পাথর। ঝুলন্ত পাথর মানে কি শূন্য রূপে ঝুলে আছে? শূন্যের উপরে কিনা আসলে ওটা এইভাবে দেখা হয় না, তো আমরা একটু কাছে যাইতে পারি না, দূর থেকে দেখতে হয়, ও কিন্তু সবাই বলে এটা ঝুলন্ত পাথর। ওকে, চলেন আমরা ঝুলন্ত পাথরের কাছে যাই, দেখি পাথরটা আসলে কি ঝুলন্ত নাকি কেমন। ইন্ডিয়া থেকে এখানে যে চিনির বস্তাগুলো চুরি করে নিয়ে আসতেছে। না না না, দিনের দুপুরে ওখানে ইন্ডিয়া থেকে চিনি চুরি হচ্ছে, আমরা একটু ভিডিও করাতে তারা আমাদের প্রচণ্ডভাবে বাধা দেয়। আমরা এখন যাচ্ছি এই যে ঝুলন্ত পাহাড় দেখতে যাচ্ছি, এই যে ঝুলন্ত পাথর দেখতে। আমরা ঝুলন্ত পাথরের খুব কাছে। যে গাছগুলা, এই গাছগুলা কিন্তু সব ইন্ডিয়ার। ও এই গাছগুলো ইন্ডিয়ার? এই গাছগুলো ইন্ডিয়ার মধ্যে পড়ছে। এই যে এইটাই
হচ্ছে এই যে এই কাঁচাটা এটা পিলার পর্যন্ত সীমানা শুধুমাত্র যে এই পাঁচটুকু আমাদের বাংলাদেশ নাকি? পাঁচটা, এই যে এই পাঁচটা। বাংলাদেশ। এইটুকু শুধুমাত্র আমাদের বাংলাদেশে কি দেখেন কিছুই নাই, শূন্য। আবার এই যে পরে আবার ইন্ডিয়া না, মানে পুরো পাহাড়টাই ইন্ডিয়ার মালিকানাধীন, আমাদের কিছুই নেই। বারবার শুধু এটাই বলতে হবে, আমাদের কিছুই নেই। সব ইন্ডিয়ান। যাই হোক, ইন্ডিয়ার হোক আর বাংলাদেশের হোক, সবই সৃষ্টিকর্তার সৃষ্টি। আমরা এই সৃষ্টিকর্তার সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক। আমরা তো পাহাড় পর্বত দিয়ে কী করবো? ঝুলন্ত পাথর ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। ওই মানুষের একটা মাথার মতো দেখতে, ওইটাই ঝুলন্ত পাথর। ওই যে ওই পাশে বাংলাদেশ, এই পাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইটুকু হচ্ছে ইন্ডিয়া। জানি না ওই ঝুলন্ত পাথরের কাছে যাওয়া যাবে কিনা, তারা বাধা দেয় কিনা। এই যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইন্ডিয়ার ক্যাম্প। তবু আমরা আরেকটু যাওয়ার চেষ্টা করব। এখানে বিএসএফ গুলি করে কিনা, তারপরে দেখি উঠি, কেউ কিছু বলে কিনা দেখি। এই তো আমরা ঝুলন্ত পাথরের কাছাকাছি। এটা ইন্ডিয়ান ক্যাম্প, এখানে ঢুকতে দেবে না মনে হয়। তারপরে আপনাদের একটু জুম করে পাথরটি দেখাই। পাথরটি হচ্ছে এরকম, ওই তো পাথরটি, দুই ঘরের ফাঁকে যে পাথরটি দেখা যাচ্ছে ওটি পাথর। ক্যাম্পের নিচে যে পিলারটি দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত এই পাশে বাংলাদেশ, আর উপরে ক্যাম্প হচ্ছে ইন্ডিয়ান আর্মিদের। আমরা এই পাশ দিয়ে এখন যাবো এই ঝুলন্ত পাথরের কাছে। পাথরটি সত্যি মনে হয় অনেকটা আগলা। দূরে মেঘালয়ের পাহাড়ের একটি ব্রিজ দেখতে পাচ্ছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে আছি। এই যে এখানে কিছু পাথর আছে, পাথরের ওই পাশে ইন্ডিয়া, ওখানে এক কদম পাড়া দিতে দিচ্ছে না। একটা ভিডিও করে আছে ইন্ডিয়ান। ভিডিও না, একটা ছবি তুলি আমি। ওয়ান মিনিট। বোলাগঞ্জ সাদা পাথরের মতো, এখানে শুধু পাথর আর পাথর, চারিদিকে শুধু পাথর। জাফলং পাথরের রাজ্য। ঘুরতে গেলে আসলে অনেক ক্লান্ত হতে হয়। এখানে যে খালার হাতের লেবুর শরবত খাচ্ছি আমরা। লেবুর শরবত খেয়ে এই ছোটো নৌকাগুলি ভাড়া নিয়ে আমরা কয়েকটি স্পটে ঘুরতে যাব। দাদা, এই লেবুর শরবতটা অনেক প্রয়োজন ছিল। কেমন হয়েছে শরবত? সব ভালো হয়েছে, চিনি একটু কম হয়েছে। চিনি কম দিবেই তো। এই নৌকাগুলোতে উঠে যাব, জন প্রতি 100 টাকা করে এই নৌকাগুলোর ভাড়া। নিচে এই পাথরগুলো স্পষ্ট দেখা যায়। এই পানিগুলো এতই স্বচ্ছ যে নিচের সব কিছু একেবারে স্পষ্ট দেখা যায়। আমাদের এই যে হাত নৌকা চলে যাচ্ছে 5টি স্পট দেখাতে। আমরা এই পেয়ার নদীর উপর দিয়ে চলে যাচ্ছি একে একে 5টি স্থান দেখতে। এই পেয়ার নদীর জলধারাটা আসলে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢল থেকে এই জলধারাটি সৃষ্টি হয়েছে। এটার নামটা অনেক সুন্দর, পেয়ার নদী। পানিগুলো এতই স্বচ্ছ যে অনেক নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। পানি অনেক ঠান্ডা।
দিয়ে ওই পাশের বাজার কি ওটা ইন্ডিয়ার বাজার? এই তো আমরা চলে এসেছি খাসিয়াপল্লিতে। এখন আমরা ঘুরতে যাব খাসিয়াপল্লিতে। আমরা চলে আসলাম খাসিয়াপল্লিতে। নৌকা থেকে নেমে আমরা এখন ঢুকে যাব খাসিয়াপল্লি, দেখতে যাব তাদের কৃষ্টি কালচার। রাস্তার পাশে ভ্রাম্যমান রকমারি জিনিসের দোকান। ভিডিও করলে টাকা লাগে ভাই। টাকা লাগে? এই যে আমরা যে কেনাকাটি করব তখন তো টাকা দিবই। আমরা এখন ঢুকে যাচ্ছি খাসিয়াপল্লিতে। এখানে একটি অটো নিয়ে দেখতে যাচ্ছি খাসিয়াপল্লি। খাসিয়াপল্লির রাস্তাটা খুবই দৃষ্টিনন্দন। এখানে রাস্তার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। অনেক সুন্দর রাস্তা, অনেক সরু রাস্তা, অথচ গাছপালা দিয়ে অনেক সাজানো গোছানো। এখানে রাস্তার সৌন্দর্যে আমরা সবাই খুবই মুগ্ধ। অনেক সরু রাস্তা, অথচ অনেক সাজানো গোছানো, খুবই পরিপাটি এই খাসিয়াপল্লি। খাসিয়াদের অনেক পূর্বে মাটির এবং কাঠের ঘরবাড়ি থাকলেও এখন প্রায় সবারই পাকা ঘর। এখানে একটি মাটির ঘর আমাদের এখনো পর্যন্ত চোখে পড়েনি। সুন্দর সুন্দর সাজানো যে পাকা ঘর। আমরা এখন অল্প কিছু দূর হেঁটে গিয়ে এই খাসিয়াপল্লির পাশে একটি চা বাগান রয়েছে, ওই চা বাগানটি দেখতে যাব। এই তো আমরা চা বাগানের কাছাকাছি চলে এসেছি। এগুলো চা কি এই বাগানের চাই সব? হ্যাঁ, এই যে এখানে দেখেন কত বড় বড় চা, কত বড় বড় চা। এই চা আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু এই চা গুলো আমাদের দেশে পাওয়া যায় না। এটা কি চা পাতা না? এই যে এক এক বস্তায় এক এক সাইজের চা। এই হলো বিস্তৃত চা বাগান।
এখন চা বাগানের ফাঁকে আঁকা বাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সুদূর বিস্তৃত এই চা বাগান। এখানে অনেক ভ্রমণ পিপাসী মানুষেরা কেউ কেউ ছবি তুলতেছে, কেউ হাঁটতেছে, ঘুরতেছে, সাথে আমরাও হাঁটতেছি। আছে কচি কিশলয় পাতাগুলো বের হচ্ছে। একবার এখান থেকে পাতা তুলে নিলে আবার তার সাইড থেকে অজস্র এই কচি ডালগুলো বের হয়। বিস্তৃত চা বাগান। এই চা বাগানের শেষ সীমানা আমি দেখতে পাচ্ছি না। যত দূর চোখ যায় শুধু চা গাছ আর চা গাছ। বিস্তৃত, অনেক বিস্তৃত, অনেক বড় চা বাগান এটি। কেমন লাগলো দাদা চা বাগান? অনেক ভালো লাগলো। বিশাল বিশাল ছবি তুলছেন? হ্যাঁ, ছবি তুলছি অনেক কিছু। চা বাগানের পাশে এখানে অনেক অনেক চা পাতির দোকান, যে চাগুলো এই বাগান থেকে সংগৃহীত। চা বাগানের চা, এটার নাম কি? মাল্টা চা। মাল্টা চা কেমন হয়েছে? মালটা চা ফ্লেভারটা মালটা। তো আমরা শুধু লিকারের চা খাইতে চেয়েছিলাম। একবারে 600 টাকা কেজি আমাদের এখানে একদম 250 গ্রাম 150 600 টাকা কেজি। ওই যে ভাই যে বলে 250 টাকা। 250 গ্রাম 150 টাকা। ও 250 গ্রাম একদম। এই যে 200 টাকা কেজি। এই হলো খাসিয়াদের জমিদার বাড়ি। খাসিয়া জনগোষ্ঠীর ছিলেন উনি। এটা ওনার বাড়ি, যদিও ভিতরে প্রবেশ নিষেধ। আদি ঐতিহ্যে সে জমির বাড়ির মতো না হলেও আধুনিক ফরম্যাটে খাসিয়াদের যিনি জমিদার ছিলেন ওনার আপাতত বাড়ি। এখানে খাসিয়াদের বাড়িঘর সবই এখন খাসিয়াপল্লী ঘুরে, চা বাগান ঘুরে আমরা আবার চলে আসলাম সেই নৌকাঘাটে। এখন আমরা আবারও চলে যাব জাফলং সেই স্পটে। কত চায় দাদা? সাবান কত করে চায়? 200 টাকা ডজন। কোনটা? এটা হারমোনি। আর কি কি সাবান আছে? হারমোনি, মাউন্ট, বিভিন্ন জি, সরেন তো। সব একদম। যার যেটা পছন্দ, এক পদেও নিতে পারে, সব পদেও নিতে পারে। দেখো না চাদর নিলাম, কালো চাদর দেখো। কোনটা? ন্যাংটা বাবা নিজের ইজ্জত লুকানোর জন্য পানির নিচে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এটা স্বচ্ছ পানি। ন্যাংটা বাবা তোমাকে দেখাই যাবে। দাঁড়াও, একটু দাঁড়াও। ন্যাংটা বাবা, আমাদের ন্যাংটা বাবা লজ্জা পেয়েছে। শেষে আমরা চলে আসলাম আবারও জাফলং স্পটে।
কেমন লাগলো খাসিয়াপল্লী ঘুরলেন? জি, ভালো লাগলো। অনেক ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাশে দোকানগুলোতে কেনাকাটা করছেন? দোকানগুলো কেনাকাটা করছি, সাবান কিনেছি, আরো অনেক কিছু কিনেছি। ওকে, ধন্যবাদ। প্রকৃতির অপূর্ব লীলাভূমি এই জাফলং। যদিও অনেক মানুষ এখানে ঘুরেছেন, আমরাও আসছি ঘুরতে। তো এখানে মানুষ কেন ঘুরতে আসে, সত্যি বলতে বাস্তবে ঘুরতে না আসলে এটা বোঝা যাবে না। অনেক সৌন্দর্য, সৃষ্টিকর্তার সৃষ্টির অপূর্ব লীলাভূমি এটা। তবে আমি অবশ্যই বলবো যারা এই জাফলং ঘুরতে আসবেন তারা এই পিয়াইন নদীতে নৌকা নিতে বলবেন না, অবশ্যই নৌকা নিতেই হবে। কারণ নৌকা দিয়ে না ঘুরলে এই জাফলং ঘোরাটা অপূর্ণ থেকে যাবে। তবে আমাদের জাফলং ঘোরাটা প্রায় শেষের দিকে। আমরা ঘুরে ফিরে আবার সেই আগের জায়গা দিয়েই চলে যাচ্ছি। এরপর আমরা শ্রীমঙ্গলে ঘোরার চিন্তা ভাবনা করেছি। তো আমাদের সাথে থাকুন আর দেখতেই থাকুন।